হাই ফ্রেন্ডস, আরআরবি এনটিপিসির 7ই আগস্টের থার্ড শিফটের এক্সামের অ্যানালাইসিস করব আমরা। জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে বেশ কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি। তোমরা দেখে নাও, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের থার্ড শিফটে 7ই আগস্টে এসেছিল। সেইভাবে কিন্তু তোমরা প্রস্তুতি নিতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন দেখো, ভোডাফোন কোম্পানি কখন ভারতে প্রবেশ করে? 2007 সালে প্রবেশ করে। ঠিক আছে, অপশন এখানে 2007 ছিল, 2007 কিন্তু সঠিক উত্তর হবে। তারপর একটা প্রশ্ন ছিল যে উত্তর পশ্চিম রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা যারা নেক্সট দিনের পরীক্ষাগুলো দিতে যাবে সেখানে কিন্তু সমস্ত রেলওয়ে জোনের যে হেডকোয়ার্টার গুলো রয়েছে সেগুলো একবার দেখে যাবে। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে লোকেটেড? সেটা হচ্ছে রাজস্থানের জয়পুরে কিন্তু উত্তর পশ্চিম রেলওয়ে সদর দপ্তর অবস্থিত। এরপরে একটা প্রশ্ন ছিল 2024 সালে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার কে হয়েছেন? 2024 সালের জন্য কিন্তু জাসপ্রীত বুমরাহকে 2024 সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেট বা স্যার গারফিল্ড সোবার্স ট্রফি কিন্তু দেওয়া হয়েছে। এই ট্রফিটার নামও তোমরা মনে রাখো, গারফিল্ড সোবার্স ট্রফি। এটা কিন্তু জাসপ্রীত বুমরাহকে দেওয়া হয়েছে। 2024 সালে আইসিসি পুরস্কারে পুরুষদের ক্ষেত্রে কিন্তু জাসপ্রীত বুমরাহ আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু স্মৃতি মান্দানাকে দেওয়া হয়েছে। এই স্মৃতি মান্দানা, সেটাকেও মনে রেখো তোমরা, 2024 সালে আইসিসির বর্ষসেরা মহিলা ওয়ানডে ক্রিকেটার কিন্তু স্মৃতি মান্দানা। নেক্সট দিনের যারা শিফট গুলো দিতে যাচ্ছ একটুখানি খেয়াল করে যাবো। আইসিসি মেন দিয়েছে, এরপর কিন্তু আইসিসি ওমেনও দিতে পারে, তাই এখানে রেখে দিয়েছি। পরের প্রশ্ন একটা কেমিস্ট্রি থেকে কোশ্চেন ছিল, হাইড্রোজেন পর্যায় সারণীর কোন গ্রুপের মৌল? কোন গ্রুপে হাইড্রোজেন অবস্থান করে? কেমিস্ট্রি একটা প্রশ্ন ছিল। এখানে হাইড্রোজেন কিন্তু গ্রুপ ওয়ানে অবস্থিত। গ্রুপ ওয়ানকে কিন্তু ক্ষার ধাতুর গ্রুপ বলা হয়, আর হাইড্রোজেনকে কিন্তু দুষ্টু মৌল বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন ছিল হচ্ছে ভারতের ভাষাগত ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? হুইচ ওয়াজ দ্য ফার্স্ট স্টেট ফ্রম অ্যাজ এ ল্যাঙ্গুইস্টিক বেসিস ইন ইন্ডিয়া? অন্ধ্রপ্রদেশ কিন্তু ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য। 1953 সালে 1 অক্টোবর তেলুগু ভাষীদের জন্য কিন্তু মাদ্রাজ রাজ্য থেকে পৃথক করে অন্ধ্রপ্রদেশকে গঠন করা হয়। ঠিক আছে, দেখো, ইন্ডিয়ান পলিটি থেকে একটা প্রশ্ন ছিল, ভারতীয় সংবিধান সংশোধনের জন্য লোকসভায় কোন ধরনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়? দেখো, এখানে তোমাদের কিন্তু বলে দিই, অপশানে কিন্তু 2/3 যেখানে ছিল সেটাও কারেক্ট হবে, বা মোট সদস্যের 50% সংখ্যাগরিষ্ঠতা বাধ্যতামূলক, এটাও হয়তো থেকে থাকতে পারে। দুটো রেখে দিয়েছি, দুটো পয়েন্টসই তোমাদের কাছে রেখে দিয়েছি। যেটা অপশানে ছিল সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, পরের প্রশ্ন ছিল হচ্ছে সংসদের আইন সংশোধনের জন্য কোন ধরনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন? সংবিধান সংশোধনের জন্য কিরকম সংখ্যাগরিষ্ঠতা দরকার, তারপরে বলেছে শুধুমাত্র আইন সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা জেনে রাখো। এটা কিন্তু আইন যখন সংশোধন হবে সিম্পল মেজরিটিতে কিন্তু সংশোধন হয়ে যাবে। সিম্পল মেজরিটি অফ দ্য পার্লামেন্ট হলে আইন সংশোধন করা যায়, কিন্তু যদি সংবিধান সংশোধন করতে হয় তাহলে কিন্তু এই দুটো পয়েন্ট খেয়াল রাখো, 2/3 সংখ্যাগরিষ্ঠতা অথবা মোট সংখ্যার 50%-এর বেশি কিন্তু উপস্থিত থাকতে হবে সেই দিন। পরে দেখো, নিম্নলিখিত মন্ত্রীদের ঊর্ধ্বক্রমে সাজাতে বলা হয়েছিল প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ। ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছিল, সব থেকে এর মধ্যে সব থেকে কনিষ্ঠ পদ মানে সব থেকে ছোট যেটা হচ্ছে উপমন্ত্রী। ঠিক আছে, তারপরে প্রতিমন্ত্রী, তারপরে মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদে যিনি থাকবে তিনি 1 নম্বর, তারপর 2 নম্বর, তারপরে 3 নম্বর। যদি তোমরা ঊর্ধ্বক্রমে সাজাও তাহলে উপমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের মন্ত্রী কিন্তু এইভাবে কিন্তু ঊর্ধ্বক্রমটা হবে। ঠিক আছে, এটা ছিল তোমাদের কোশ্চেনে। আর একটা প্রশ্ন ছিল যে তথ্যের অধিকার বা আরটিআর, ভারতের তথ্যের অধিকার আইন কবে কার্যকর হয়েছে? এই আরটিআর এটা কিন্তু কার্যকর হয়েছিল 15ই জুন 2005 সালে, সংসদে পাশ হয় এবং 12ই অক্টোবর 2005 সালে সমস্ত দেশে কিন্তু এটা কার্যকর হয়ে যায়। সরকারি কাজে স্বচ্ছতা আনার জন্য কিন্তু এই আরটিআর কিন্তু আইন কার্যকর করা হয়েছিল। পান্ড্য রাজবংশের সব থেকে ছোট প্রশাসনিক ইউনিট কি ছিল? এটা একটি যথেষ্ট কঠিন প্রশ্ন ছিল তোমাদের ইতিহাসের দিক থেকে। অপশন অনুযায়ী কিন্তু উর হবে। উর এর অর্থ হলো গ্রাম। পাণ্ড্যদের রাজবংশের যে প্রশাসনিক যে কাঠামো সেটা হচ্ছে নাড়ু, কুরাম এবং উর। মানে নাড়ু সব থেকে বড়, কুরাম, তারপর তারপর উর হচ্ছে গ্রাম। ভারতের তরাই এবং ভাবর সমভূমি কোথায় দেখতে পাওয়া যায়? এখানে তরাই এবং ভাবর সমভূমি কোথা থেকে অপশন কিন্তু ছাত্ররা মনে রাখতে পারেনি, আমি এটা লিখে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে এইখানগুলো এই সব পয়েন্টগুলো একবার কিন্তু পড়ে যাবে। হিমালয়ের নিচে কিন্তু তরাই ভাবর সমভূমি দেখা যায়। তরাই এবং ভাবর সমভূমি উত্তর ভারতের হিমালয়ের পাদদেশে দেখা যায়। বিশেষ করে এই সব রাজ্যে কিন্তু দেখা যায়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের কিছু অংশে পাওয়া যায়। ইতিহাস থেকে তারপর দেখো, একটা প্রশ্ন ছিল একাদশ থেকে অষ্টাদশ শতকে মধ্য ভারতীয় ভারতে কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর ছিল? ইংরেজিতে টার্ম করলে এরকম ছিল, ডিউরিং দ্য 11th to 18th century হুইচ সাবজেক্ট ওয়াজ এমফাসাইজ মোস্ট অফ দ্য মেডিভেল ইন্ডিয়া? মধ্যযুগের ভারতে কোন জিনিসের উপর বেশি জোর দেওয়া হয়েছিল?
অপশন ছাত্ররা মনে রাখতে পারেনি, কিন্তু কিন্তু আমি এখানে উত্তর রেখার চেষ্টা করেছি। এবার এর মধ্যে যদি অপশনে থেকে থাকে সেটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। একাদশ থেকে 18 শতকে কিন্তু মধ্যযুগের ভারতে ভক্তি আন্দোলন আমরা দেখেছিলাম। সেখানে ভক্তি আন্দোলন খুব জনপ্রিয় ছিল, সুফি আন্দোলন জনপ্রিয় ছিল। সমাজে ধর্মীয় এবং সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইসব আন্দোলনগুলো। এছাড়াও বিভিন্ন দার্শনিক গ্রন্থ আমরা জানতে পেরেছি। একাদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনারও উদ্ভব হয়েছে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও ছিল এবং ভক্তির প্রভাব ও গুরুত্ব ছিল সর্বোচ্চ। দেখো এখানে যদি অপশনে তোমাদের ভক্তির প্রভাব থাকে, সুফি আন্দোলন থাকে, কোনো একটা অপশন থেকে থাকবে, সেটা কিন্তু কারেক্ট হবে। কম্পিউটার থেকে বেশ কিছু প্রশ্ন ছিল। এই কম্পিউটারের কোন ফাইল বা ফোল্ডার রিসাইকেল বিনে না পাঠিয়ে স্থায়ীভাবে মুছে ফেলা শর্টকাট কি কি? মানে পার্মানেন্টলি ডিলিট যদি করতে চাও কোনো কিছু, এখন যদি আমি কম্পিউটারে কোনো কিছু ডিলিট টিপি, সেটা তো রিসাইকেল বিনে যাবে। পার্মানেন্ট ডিলিট করতে গেলে কোন শর্টকাটটা ইউজ করবে? পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু শর্টকাট কি গুলো দেখে যাবে। শর্টকাট কি রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, একবার দেখে যাবে। এখানে শিফট আর ডিলিট যদি প্রেস করা হয়, এটা কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়, রিসাইকেল বিনে যায় না। আর একটা শর্টকাটের উপর প্রশ্ন ছিল, কম্পিউটারে কন্ট্রোল ট্যাব যদি ইউজ করা হয়, এই শর্টকাটটা কি কাজে লাগে? অনেকগুলো ব্রাউজিং ট্যাব খোলা থাকে, সেখানে যদি সেই ট্যাবের মধ্যে যে সুইচ করা হয়, সেই কন্ট্রোল প্লাস ট্যাব যদি প্রেস করা হয়, তাহলে বিভিন্ন ট্যাবগুলোর মধ্যে সুইচ করা যাবে। ঠিক আছে, এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখেছি। এর সঠিক উত্তর বা অপশনটাই হয়তো ঠিকঠাক বলতে পারিনি ছাত্ররা। পৃথিবীর যে অঞ্চলটিতে সূর্যের রশ্মি সরাসরি ভাবে পড়ে সেটা কোনটা? এখানে নিরক্ষীয় অঞ্চল বা কিছু অপশন ছিল যেটা বলতে পারিনি। দেখো, ক্রান্তীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরু অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল, এরকম একটা হবে। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে পৃথিবীর যে অংশে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বা সরাসরি পড়ে সেটিকে কি বলে। পরের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে ছিল, বিচারপতি বেলা ত্রিবেদী কোন বিষয়ের উপর আদেশ প্রদান করেছিলেন? এর ইংরেজিটা দেখো, অন হুইচ সাবজেক্ট ডিড জাস্টিস বেলা ত্রিবেদী ডেলিভার অ্যান অর্ডার? জাস্টিস বেলা ত্রিবেদী কিন্তু রিসেন্ট সুপ্রিম কোর্ট থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন। ওনার রিটায়ারমেন্টের দিন কিন্তু কোনো ফেয়ারওয়েল হয়নি, মানে এতটাই কড়া কড়া উনি আদেশ দিতেন। সেই জন্য সুপ্রিম কোর্টের যে বার অ্যাসোসিয়েশন ছিল তারা ক্ষুব্ধ ছিল, সেই কারণে তার কিন্তু ফেয়ারওয়েল কোনো পার্টি হয়নি। এই বেলা ত্রিবেদী এতটাই কড়া একজন বিচারক। আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে কিন্তু বেলা ত্রিবেদী কিন্তু আসতে পারে বলে জানা যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, বেলা ত্রিবেদী যে বিষয়ের উপর আদেশ প্রদান করেছিলেন সেটি হলো পক্সো আইন। বিখ্যাত এই পক্সো আইন, উনি কিন্তু জাজমেন্ট দিয়েছিলেন। যৌন অপরাধে শিশুদের যে সুরক্ষা আইন, এই পক্সো আইনে কিন্তু ওনার বিশাল একটা জাজমেন্ট ছিল। উনি বলেছিলেন যে ত্বকের সাথে ত্বকের সংস্পর্শই শুধুমাত্র আবশ্যিক নয়, যৌন নির্যাতনের জন্য কিন্তু ত্বকের সাথে ত্বকের সংস্পর্শ আবশ্যিক নয়, যৌন অভিপ্রায়ও কিন্তু এর একটা অংশ। সো আইনে কিন্তু তিনি শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইন কিন্তু প্রদান করে। চলো, পরের প্রশ্ন ছিল যে NH6 এটি পূর্ব ভারতের কোন 4টে রাজ্যকে সংযুক্ত করে? ঠিক আছে, NH6 এই 4টে রাজ্যকে সংযুক্ত করে, মেঘালয়, আসাম, মিজোরাম এবং ত্রিপুরা, এই 4টে রাজ্যকে কভার করে NH6। তারপরে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা আওতায় কোন রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক স্থাপনা করেছে? মুফত বিজলি যোজনায়, সূর্যঘর মুফত বিজলি, এই যোজনায় কিন্তু গুজরাট রাজ্যের বেশি যোগদান রয়েছে। নারায়ণ গুরু একজন সমাজ সংস্কারক ছিলেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? নারায়ণ গুরু একজন কেরালার মহান সংস্কারক ছিলেন। তারপরে একটা প্রশ্ন ছিল যে 13 এবং 14ই মার্চ কোন গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়? মার্চ মাসে যে গুরুত্বপূর্ণ অপশন পালিত হয়, হিন্দু ধর্মের প্রধান উৎসব হোলি কিন্তু পালিত হয়। অপশনে কিন্তু হোলি ছিল, আর এখানে দীপাবলি ছিল, এরকম ধরনের কিছু অপশন ছিল যা তোরা মনে রাখতে পারিনি। কিন্তু এই মার্চ মাসের যে উৎসবে যে পালিত হয় সেটা কিন্তু হোলি পালিত হয়। ঠিক আছে, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় বা কি সিস্টেম ব্যবহার করা, এরকম একটা ছিল। সোনার অপশনে ছিল, সোনার বা সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এটা কিন্তু ব্যবহার করে সমুদ্রের গভীরতা মাপা হয়। যোজনা থেকে কিন্তু আরো প্রশ্ন এসেছিল বেশ কিছু। প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা PMGSY কোন সালে চালু হয়েছিল? যোজনা থেকে কিন্তু প্রশ্ন আসছে। ঠিক আছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 25শে ডিসেম্বর 2000 সালে চালু হয়েছিল এবং এটা কিন্তু প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী চালু করেছিল। অটল বিহারী বাজপেয়ী কিন্তু চালু করেছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এক্সট্রা ইনফরমেশন রেখেছি যাতে পরবর্তী শিফটে তোমরা যারা যাবে তাতে কিন্তু তোমাদের অনেকটা উপকার হবে। ঠিক আছে, এই প্রকল্পের লক্ষ্য ছিল গ্রামীণ এলাকাগুলোতে উন্নত সড়ক ব্যবস্থার মাধ্যমে সংযোগ করা। ঠিক আছে, নফিল জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? একটা প্রশ্ন ছিল। নফিল একটু অড, নফিল কিন্তু অরুণাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, 2025 সালে কোন রাজ্য 100% সাক্ষরতা অর্জনে প্রথম স্থান অধিকার করেছে? এই 2025 সালের 100% সাক্ষরতা কিন্তু মিজোরাম রাজ্য পেয়েছে। ঠিক আছে, কেরালা তো সাক্ষর রাজ্যই আছে, কিন্তু 100% সাক্ষরতা 2025 সালে মিজোরাম কিন্তু অর্জন করেছে।
তারপরে দেখো 2024 সালে দিব্যাঙ্গদের জন্য যে জীবিকা প্রকল্পের জন্য কোন কোম্পানি ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক থেকে জাতীয় পুরস্কার পেয়েছে? যারা প্রতিবন্ধী লোকজন আছেন তাদের যে জন্য যে জীবিকার ব্যবস্থা কিন্তু জোম্যাটো করে দিয়েছে, এবং সেই কারণে 2024 সালে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রক থেকে কিন্তু জাতীয় পুরস্কার কিন্তু দেওয়া হয়েছিল জোম্যাটোকে। ঠিক আছে, হ্যাঁ, এই যার নাম চেঞ্জ হয়ে ইথারনাল লিমিটেড হয়ে গেছে। দেখো পরের প্রশ্ন হচ্ছে, দেওয়ানি আদালত অধস্তন আদালত কার অধীনে আসে? অপশানে কিন্তু ছিল রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আরো একটা ছিল, সেটা ছাত্ররা মনে রাখতে পারছে না, কিন্তু বিষয়টা হচ্ছে এই দেওয়ানি আদালত এটা কিন্তু রাজ্যের হাইকোর্টের অধীনে আসে 235 নম্বর অনুচ্ছেদ অনুসারে। ঠিক আছে, তোমাদের এখানে লিখে দিয়েছি, তোমরা একবার করে দেখে নেবে। পিডিএফ কিন্তু আমি দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, কি কি প্রশ্ন আসছে, কিরকম কি আসছে প্রশ্নগুলো তোমরা একবার খেয়াল রাখবে এবং প্র্যাকটিস কিন্তু করতে থাকবে। প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু এবার পরীক্ষা দিচ্ছে আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশন। ঠিক আছে, পরের প্রশ্ন, ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ওয়াজ দ্য ফার্স্ট এআই ড্রিভেন মিনারেল এক্সপ্লোরেশন লাইসেন্স অকেশন লঞ্চ? কোন রাজ্যে এটা লঞ্চ হয়েছে? থার্ড শিফটে কারেন্ট অ্যাফেয়ার্স একটু টাফ ছিল, কিন্তু এইটা কিন্তু গোয়া রাজ্যে কিন্তু হয়েছে। ঠিক আছে, মনে রাখো, এআই ড্রিভেন মিনারেল এক্সপ্লোরেশন। তারপরে প্রশ্ন দেখো, হিমাচল প্রদেশের কোন ঐতিহ্যবাহী নৃত্য 2015 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে? ঠিক আছে, হিমাচল প্রদেশে একটা ঐতিহ্যবাহী নৃত্য হচ্ছে নটি, এটা 2015 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। ভারতের নতুন অর্থ সচিব কে নিযুক্ত হয়েছিল? ভারতের নতুন অর্থ সচিব নিযুক্ত হয়েছে কিন্তু অজয় শেঠ। দেখো এই কটা প্রশ্ন তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমি কালেক্ট করতে পেরেছি, ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিতে গেছিল তাদের কাছ থেকে কিন্তু এটা মেমোরি বেসড কোশ্চেন। কিছু কিছু ছাত্রের ম্যাথ মডারেট লেগেছে, কিছুর আবার ইজি লেগেছে। ঠিক আছে, ম্যাথ জিআই কিন্তু মডারেট থেকে ইজি আছে, তোমরা প্র্যাকটিস করতে থাকো, ভালো এক্সাম কিন্তু হচ্ছে। ঠিক আছে, এই ছিল কিন্তু আমার অ্যানালিসিস 7ই আগস্টের থার্ড শিফটে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের। ঠিক আছে, চলো এখানে শেষ করছি। পিডিএফ টেলিগ্রামে থাকবে, তোমরা ডাউনলোড করে নিয়ে একবার পড়ে যাবে।